Ladies and gentlemen, good evening. আমি ইলমাস সৈয়দ, আপনারা দেখছেন গ্রাউন্ড রিপোর্ট এনকে টিভি বাংলায়। আর প্রথমেই চোখ রাখবো বাংলাদেশের দিকে। আজ আগামী 1 ঘন্টায় অনেক কিছু দেখাবো, বাংলাদেশের কথা শোনাবো আপনাদের। কলকাতা থেকে গ্রেফতার হওয়া এক বিএনপি নেতা, যিনি গত 2 বছর ধরে এই কলকাতাতে গা ঢাকা দিয়েছিলেন, ভুয়ো পরিচয় ছিলেন, তার কাহিনী শোনাবো। রাজ্যের বিভিন্ন জেলা থেকে গ্রেফতার হওয়া একাধিক যারা ইলিগাল ইমিগ্রেন্টস, বাংলাদেশ থেকে যারা অনুপ্রবেশ করে এসেছিলেন, তাদের ছবি দেখাবো। এবং অবশ্যই আমার সঙ্গে এই নিয়ে আলোচনা করবে আজকে ঈশানী নস্কর রয়েছেন আমাদের সঙ্গে, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ঈশানীদি রয়েছেন আমার সঙ্গে। নমস্কার ঈশানীদি। আমরা আসবো এই সমস্ত আলোচনায় আসবো এবং একই সঙ্গে আমরা দেখাবো স্বাস্থ্যসাথী নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন, 350 কোটি টাকা কোথায় খরচা হলো, কেন রাজ্যকে দিতে হলো, সেই কথাও শোনাবো। এবং দেখাবো রাস্তাঘাটের অর্থাৎ পথশ্রীর শ্রী ঠিক কোথায়। শুরু করব বাংলাদেশ দিয়ে, কারণ এই কলকাতা থেকে ধৃত বিএনপি নেতা সেলিম মাতব্বর। আর মাতব্বর শহরের মাতব্বরই শুনবেন, তিনি ভুয়ো নথি সহ পার্ক স্ট্রিট থানার হাতে গ্রেফতার হন, অর্থাৎ যাকে বলে একেবারে বামাল সমেত গ্রেফতার হন। পুলিশ সূত্রে আমরা যে খবর পাচ্ছি, যিনি গ্রেফতার হয়েছেন তার নাম সেলিম মাতব্বর, কিন্তু তিনি একটি একেবারে ভিন্ন নামে কলকাতা শহরে বসবাস করতেন। সেই নামটি হলো রবি শর্মা। তিনি রবি শর্মা নামের একটি আধার কার্ড বানিয়েছিলেন, তিনি রবি শর্মা নামের একটি পাসপোর্ট বানিয়েছিলেন এবং তিনি এই পরিচয় দিয়ে শহরের একটি হোটেলে রীতিমতো 2 বছর বসবাস করতেন এবং কাজও করতেন। সেই হোটেলের সন্ধানও আমরা পেয়েছি। দেখুন, এই হচ্ছে সেই রবি শর্মার পাসপোর্ট, স্পষ্টভাবে লেখা আছে রবি শর্মা। কিভাবে হলো, কিভাবে সেলিম মাতব্বর ভারতে এসে, বেআইনিভাবে ভারতে এসে এই সুইট ড্রিম গেস্ট হাউস, যেটা মার্কুইস স্ট্রিট, পার্ক স্ট্রিটের মার্কুইস স্ট্রিট অঞ্চল, সেখানে কাজ করলেন। আমরা একাধিক লোকজনের সঙ্গে কথা বলেছি, ওই হোটেলের গেস্ট হাউসের যিনি ম্যানেজার তার সঙ্গে কথা বলেছি, যে রুমমেটস ছিলেন এই সেলিম মাতব্বরের তাদের সঙ্গেও কথা বলেছি। শোনাবো, একে একে সবকিছু শোনাবো। সবার আগে সেলিম মাতব্বরের মাতব্বরি দেখে এই সুইট ড্রিম গেস্ট হাউসের ম্যানেজার কি বলছেন দেখুন। স্যার মাঝে মাঝে আসতো, ঠিক আছে, তারপরে ছিল কিছুদিন ছিল, তারপর চেক আউট করে চলে গিয়েছিল স্যার। এবারে উনি পাসপোর্ট দিয়েছিল, তখন ইন্ডিয়ান পাসপোর্ট দেখে আমরা রেখেছিলাম, যেটা আমাদের হোটেলের সিস্টেম, এফোন বিফোন যা করতে হয় সিস্টেম দিয়ে আমরা রেখেছিলাম। আপনারা সেই পাসপোর্ট ভেরিফাই করেন? হ্যাঁ, ভেবে করেছি, অবশ্যই কম্পিউটারে কি করেছি আমরা, মানে বিফর্ম করেছি, করেই আমরা রেখেছি। তাহলে আমরা কি বুঝলাম যে ইনি ফলস নাকি? তো আমাদের আপনাদের কি বলেছিল? কে আপনাদের কাছে রবি শর্মা, যার নাম তাই শর্মা, পাসপোর্টে লেখা আছে স্যার রবি শর্মা। সে তো ইন্ডিয়ান লোক, তার কেন পাসপোর্ট দেখলেন? উনি আমাকে দিল্লি থেকে এসে পাসপোর্ট দেখাচ্ছে, আমার পাসপোর্ট আছে, পাসপোর্ট থেকে তো রাখা নিয়ে হয়েছে স্যার। ঠিকই, পাসপোর্ট দিচ্ছেন উনি, পাসপোর্টের থেকে বড় পরিচয়পত্র আর কি হবে। পাসপোর্ট দিচ্ছেন, সেখানে রবি শর্মা লেখা, আধার কার্ড দিচ্ছেন, সেখানে রবি শর্মা লেখা। কেন? তিনি আসলে সেলিম মাতব্বর, যিনি থাকতেন একেবারে, যা আমরা জানতে পাচ্ছি, তিনি থাকতেন বাংলাদেশের একটি জায়গায়, এবং সেখান থেকে তিনি মির্জা গালিব স্ট্রিটে এসেছিলেন, গা ঢাকা দিয়েছিলেন। কেন ছিলেন, কি সমস্যা, শুনবো। তার সঙ্গে যিনি বাঙ্ক বেড শেয়ার করতেন এই হোটেলে, তারা কি বলছে শুনবো। পুলিশ এসে তো ওনাকে নিয়ে গেল, দেখলাম। কাকে নিয়ে গেল? ওই বাংলাদেশি ছেলেটাকে। আমরা তো বুঝতেই পারতাম না যে উনি বাংলাদেশি বলে, কিন্তু পরিচয় উনি তো দিত ইন্ডিয়ান পরিচয় দিয়ে থাকতো, যে আমি ইন্ডিয়ান। এখানে যখন জিজ্ঞাসা করতাম, কথা বলতাম, তো উনি এখানেরই পরিচয় দিত। কিন্তু কালকে যখন ওনাকে অ্যারেস্ট করলো, দেখলাম ওনার নাম পরিচয় মানে সব উল্টো। কিন্তু আমিও মুসলিম হোটেলে খাই, তো ওখানে দেখলাম যে উনিও এখানে খেত আর কি। কালকে যখন ওনার নাম পরিচয় পেলাম, দেখলাম ওই পরিচয় হিন্দু পরিচয় দিত, আমি রাজস্থানের দিকে। মানে হিন্দির যে টোন নিয়ে আসতো, বোম্বাইয়ে যে হিন্দি চলে, সেইরকম হিন্দির টোনটা উনি এখানে ইউজ করতো আর কি। কেন আমরাও হিন্দি বলি, কিন্তু আমাদের হিন্দি, এখানের হিন্দি একটু আলাদা। ওনার যে হিন্দিটা যখন ইউজ করতো, বোঝা যেত যে হিন্দিটা জবরদস্তি টেনে ইউজ করছে আর কি। এখানে যদি শেষ হতো তাহলে না হয় বুঝতাম। একাধিক মানুষ এখন সীমান্ত পেরিয়ে আমাদের এদেশে আসছেন। যেমন ধরুন নদিয়ার কৃষ্ণগঞ্জ থেকে রীতিমতো 4 জনকে, 4 বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। তারাও ওই সীমান্ত টপকে এখানে এসেছিলেন। একই সঙ্গে আবার বসিরহাটের স্বরূপনগর
সেখানেও বিএসএফ পাকড়াও করেছে ইল্লিগাল ইমিগ্রেন্টসদের। আমাদের প্রশ্ন খুব সহজ ছিল এবং সেই প্রশ্ন আমরা রাজনৈতিক নেতাদের করেছিলাম, হঠাৎ করে বাংলা অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্য কিভাবে? কিভাবে ভুয়ো আধার কার্ড, কিভাবে ভুয়ো পাসপোর্ট বানালেন এই সেলিম মাতব্বর? শুনুন প্রথমে ফিরহাদ হাকিম কি বলছেন, তারপর শুনুন কুণাল ঘোষ কি বলছেন, এবং সর্বশেষে শুনুন ভারতীয় জনতা পার্টি যারা কেন্দ্রে রয়েছেন তারাই বা কি বলছেন। দেখুন, অনুপ্রবেশ যদি হয়ে থাকে সেটা বিএসএফ এর দায়িত্ব, সেটা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব, কারণ বর্ডার কেন্দ্রীয় সরকারের। বর্ডারের এখন যা হয়ে গেছে 50 কিলোমিটারের মধ্যে আমাদের ওদের সব দায়িত্ব। তো সাফল্য এটা। কলকাতা পুলিশ যদি গ্রেফতার করে থাকে বাংলাদেশ থেকে আসা কোনো বিএনপি নেতা কাউকে, যাকে নাকি কেউ খুঁজছিল ইত্যাদি ইত্যাদি, কলকাতা পুলিশ যদি গ্রেফতার করে থাকে, এ তো কলকাতা পুলিশ ভালো কাজ করেছে। এবার প্রশ্ন হচ্ছে, যদি বাংলাদেশের কেউ কলকাতা অব্দি এসে থাকে, তার জন্য আঙুলটা কার দিকে উঠবে? সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্বে থাকা কেন্দ্রীয় সরকারের দিকে, নাকি যারা ধরলো তাকে কলকাতা পুলিশ? না, এটা শুধু একমাত্র বিএসএফ এর কাজ নয়। একা বিএসএফ পরিস্থিতি সামাল দিতে পারবে না। ভারতবর্ষটা ধর্মশালা নয়। বিএসএফ, পশ্চিমবঙ্গ পুলিশ, পশ্চিমবঙ্গের সিআইডি, যে যত ফোর্স আছে এবং সমস্ত রাজনৈতিক দল, তাদের ঐক্যমত্যের প্রয়োজন আছে, জনসচেতনতার প্রয়োজন আছে। বিনা যুদ্ধে ভারত দখল হচ্ছে, সীমান্তের চেহারা বদলে যাচ্ছে। আমরা কি আরেকটা বাংলাদেশের দিকে এগোচ্ছি? এর মধ্যে রাজনীতি আনা উচিত নয়। কারণ মনে রাখতে হবে, এই পশ্চিমবঙ্গ যেদিন তৈরি হয় 20শে জুন 1947, সেদিন প্রবল রাজনৈতিক বিরোধিতা সত্ত্বেও, টু নেশন থিওরিকে সমর্থন করবার পরেও কংগ্রেসের সমস্ত হিন্দু আইনসভার সদস্যের সঙ্গে সেদিন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড জ্যোতি বসু এবং রতনলাল মনও তার পক্ষে ভোট দিয়েছিলেন পশ্চিমবঙ্গ গঠনের। বেশ, আমার সঙ্গে ঈশানীদি রয়েছেন। ঈশানী নস্কর, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। আমরা কয়েকটা প্রশ্ন তুলছি ঈশানীদি, এক এক করে সেই প্রশ্নগুলো আমাদের স্ক্রিনের সামনে উঠবে। যেমন প্রথম প্রশ্ন, একজন বিএনপি নেতার কি দরকার বাংলায় এসে, কলকাতায় এসে গা ঢাকা দিয়ে বসে থাকার? এবং বিএনপি নেতা নাকি বকলমে জামাতের এজেন্ট? এখন এই প্রশ্নগুলো তো উঠবে, কারণ এখন ঘটনার চক্রে আপনি বলছেন 2 বছর ধরে উনি এখানে রয়েছেন, এবং তিনি রয়েছেন মানে বেশ ভালোভাবেই তিনি রয়েছেন, নানা রকম কাজের সঙ্গে নিশ্চয় হয়তো নিযুক্ত হয়েছে, যেটা এখন তদন্ত সাপেক্ষে আমরা জানতে পারবো কি হয়েছে। কিন্তু এইরকম যদি ঘটনা ঘটে থাকে, তাহলে এই যে দুটি স্তরে যে সরকার আছে, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার, এবং তিনি যে আধার কার্ড তৈরি করলেন এবং পাসপোর্ট তৈরি করলেন, এটা তাহলে খুব সহজেই মানে দোকানে তৈরি করার মতন করে নেওয়া যায়। আমার একটা প্রশ্ন আসছে যে যখন পাসপোর্ট, আধার কার্ড, ঠিক আছে আধার কার্ডটা না হয় আমি বাদ দিলাম আপাতত, কিন্তু আধার কার্ড পাসপোর্ট দুটো জায়গাতেই ঈশানীদি যদি আমি আপনি তৈরি করতে যাই, আমাদের একটা রেসিডেন্স ভেরিফিকেশন হয়, পুলিশ ভেরিফিকেশন হয়। সেটাই বলছি যে অনেক কটা ধাপের মাধ্যমে একজন ভারতীয় নাগরিক এই দুটি পেতে পারে। কাজে এই ধাপগুলো সেই ব্যক্তি কিভাবে উত্তীর্ণ হলো, এবং সেইটা দুটি স্তরেই যে নজরদারি ব্যবস্থাগুলি রয়েছে সেগুলো সে কীভাবে এড়িয়ে গেল, এবং এড়িয়ে গিয়ে সেই লোকটি এতদিন ধরে এখানে থাকছে এবং প্রায় কনভিন্স করে ফেলেছে সবাইকে যে সে এখানকার বাসিন্দা, তিনি রবি শর্মা। মানে তাহলে তার শেকড়টা কত দূর অবধি চলে গেছে। এবং যেটা আমার আশঙ্কার কথা, আজ এই একজন রবি শর্মাকে পাওয়া গেল, আরো কত রবি শর্মা হয়তো এখানে এরকম অবস্থায় রয়েছে, সেটা তো আমরা জানতেও পারছি না। এবার একেবারে যদি জিও পলিটিক্সে আসি, যেটা আপনার স্ট্রং পয়েন্ট, এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বাংলা খুব একটা যে ভালো জায়গায় আছে তেমন নয়, কারণ ভারতবর্ষ তার পারিপার্শ্বিক দেশগুলোর সঙ্গে খুব একটা সুসম্পর্ক তো এই মুহূর্তে নেই। বিশেষ করে বাংলাদেশ, যার সঙ্গে সম্পর্ক এত মধুর ছিল, এত সুন্দর ছিল, আমরা দেখলাম শেখ হাসিনা যাওয়ার পর একটা অ্যান্টি ইন্ডিয়া মনোভাব সেখানে নেওয়া হয়েছে। সেখানে আমরা যে ছবি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি, যেখানে ভারতের পতাকাকে রীতিমতো পাপোশের মতো ব্যবহার করা হচ্ছে, এবং যেভাবে ওখানে সংখ্যালঘুদের ওপর আক্রমণ করছে কোনো একটি বিশেষ জাতি কিংবা তাদের উস্কানি দিয়ে করা হচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে এতে বাংলার ওপর কতটা চাপ পড়তে পারে? ভারতের উপর তো চাপ পড়বেই, বাংলার উপর কতটা চাপ পড়তে পারে? দেখুন, যখন অগস্ট মাসে ঘটনা শুরু হলো, আমি প্রথমেই বলেছিলাম যে দেখুন, এটা বুঝতে হবে যে বাংলাদেশের প্রতিবেশী ভারত, ভারতের প্রতিবেশী বাংলাদেশ, এর কোনো
আলাদা হবার কিছু উপায় নেই, এর কোনো বিকল্প নেই। ফলে এই যদি বাংলাদেশ সুস্থ থাকে, ভালো থাকে, তাহলে পার্শ্ববর্তী রাজ্যগুলি আমাদের দেশের তারা সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। বাংলাদেশে যদি কোনো অশান্তি আরম্ভ হয়, কোনো এরকম যদি হিংস্রতা আরম্ভ হয়, এরকম অরাজকতা সৃষ্টি হয়, সেটা পার্শ্ববর্তী। এবং যে ঘটনাটা অগস্ট থেকে শুরু হয়েছে সে ঘটনাক্রম আপনি যদি দেখতে থাকেন, ক্রমান্বয়ে হিংসার পরতটা বেড়েছে, বই কমেনি। ইউনিস সরকার যে তত্ত্বাবধায়ক সরকার, দুঃখের সঙ্গে বলছি সে ব্যর্থ হয়েছে সেই সরকার সেখানকার শান্তি শৃঙ্খলা ফিরিয়ে রাখার বা রক্ষা করার বা চেষ্টা করার। আমার চেষ্টাতেও একটা প্রশ্ন আছে। সরকার চাইলে চেষ্টা করে নিয়ন্ত্রণ করতে পারে না, সেটা হয় না, কিন্তু সেই চেষ্টায় কোথাও একটা গাফিলতি আছে। এখানে আমার একটা ছোট্ট প্রশ্ন, না আমি এটা একটু যখন বলিনি। ডোনাল্ড ট্রাম্প জিতলেন, আমার মনে আছে ডোনাল্ড ট্রাম্পের সাউথ এশিয়া পয়েন্ট কন্ট্যাক্ট পারসন যিনি ছিলেন, পয়েন্ট অফ কন্ট্যাক্ট পারসন যিনি ছিলেন, এর আগে তিনি একটি বিবৃতি দিয়েছিলেন যে শেখ হাসিনা ঠিক যেভাবে জামাতদের কিংবা জঙ্গিদের সাম্প্রদায়িক উস্কানি যারা দেয় তাদের যেভাবে দমিয়ে রাখতে পেরেছিলেন, ইউনুস ব্যর্থ। এখনো কিন্তু ডোনাল্ড ট্রাম্প মসনদে বসেনি, জানুয়ারি মাসে বসবেন। এখনো কিন্তু টেকনিক্যালি জো বাইডেন। কোথাও কি ইউনুস এবং ইউনুস সরকার আতঙ্কিত যে ডোনাল্ড ট্রাম্প এলে ইউনুসকে সরিয়ে শেখ হাসিনাকে রিইনস্টেট করার একটা চান্স হয়তো আমেরিকা নেবে, যে কারণে ইসকনকে টার্গেট করা? দেখুন, এই ঘুঁটিগুলো তো একে অপরের সঙ্গে লজিক্যালি লিঙ্ক করা যেতেই পারে, এবং খানিকটা আমরা সেই অর্থে খানিকটা স্পেকুলেশন বা আন্দাজ করতে পারি। লজিক্যালি যে কনক্লুশনের দিকে যাবার খুব স্পষ্ট, যখন ট্রাম্প তার প্রচার করছিলেন, মানে প্রচারের শেষের দিকে, মানে ফাইনালের দিকে গিয়ে স্পষ্ট কিন্তু মাইনরিটির ওপরে যে আক্রমণ ঘটছে সেটা নিয়ে তিনি উষ্মা প্রকাশ করেছেন, তিনি একদম বলেছেন স্পষ্ট করে। ফলে এই ট্রাম্প সরকারের প্রত্যাবর্তনটা যেমনি মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বড় অংশের কাছে, পৃথিবীর একটা বড় অংশের কাছে একটা চটক, তেমনি বাংলাদেশের কাছেও কিন্তু এটা একটা, ইউনিস সরকারের কাছে কিন্তু এটাও একটা আশ্চর্যের ব্যাপার বা একটা চ্যালেঞ্জের ব্যাপার। এবং যদি ট্রাম্প যে মনোভাব নিয়ে যে কথাগুলি বলেছিলেন সেইটা যদি উনি সেই কাজে করে দেখাবার চেষ্টা হয়, তাহলে ইউনিস সরকারের উপরে কিন্তু চাপের একটা জায়গা নিশ্চয়ই তৈরি হবে। কিন্তু এক্ষেত্রে আমি মনে করি ইসকনের মতো একটা আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন, হ্যাঁ, তারা তো এক জায়গায় নয়, তাকে এভাবে সিঙ্গুলারলি অ্যাটাক করাটা কিন্তু বুদ্ধিমানের কাজ হচ্ছে না। এবং আমি ধরে নিচ্ছি যে ইউনিস সরকারের কেউ তার সঙ্গে জড়িয়ে নয়, কিন্তু যে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী, চরম প্রতিক্রিয়াশীল গোষ্ঠী আমি বলছি, যদি তারা আক্রমণ করে তাদেরকে বন্ধ করার দায়িত্ব ইউনিস সরকারের, সেই জায়গাটা কিন্তু তিনি করতে পারছেন। অর্থাৎ এই মুহূর্তে যেটা দাঁড়ালো তা হলো বাংলাদেশ সরকার অত্যন্ত ব্যর্থ, চরমভাবে ব্যর্থ তাদের নিজেদের দেশকে সামলে রাখা, ইউনুস সরকার। কিন্তু সমস্যা হলো আমাদের বাংলায়, আমাদের খোদ শহর কলকাতায় এরকম রবি শর্মা আর কয়েকটা আছেন। এখানেই আমার একটা প্রশ্ন, একজন বিএনপি নেতা শেখ হাসিনার সময় এখানে রেফিউজ নিচ্ছে, আমি বুঝতে পারছি শেখ হাসিনার বিএনপির সাথে সমস্যা ছিল। আমার প্রশ্ন, ইউনুস সরকার আসার পর তিনি ফিরে গেলেন না কেন? এক, এবং দ্বিতীয়, তিনি কি সত্যি তিনি বিএনপি করতেন, বিএনপি আর জামাত হ্যান্ড ইন গ্লাভস, তিনি কি জামাতের এজেন্ট? তিনি কি সন্ত্রাসী কার্যকলাপের জন্য এখানে গা ঢাকা দিয়েছিলেন? না হলে একজন নর্মাল নাগরিক এতগুলো বাধা পেরিয়ে কিভাবে আধার কার্ড, পাসপোর্ট, যে পাসপোর্টের ছবি আমরা বারবার দেখাচ্ছি, কিভাবে প্রকিওর করলেন? এটা তো একটা প্রশ্ন যে আমি আবার আপনার বলছি, আমরা আধার কার্ডের নাগরিক আধার কার্ড পেতে বা পাসপোর্ট পেতে যে পদ্ধতিগুলো যেতে হয় সেটা যথেষ্ট ফুল প্রিভ, ইনক্লুডিং পুলিশ ভেরিফিকেশন, তাই তো? কাজে সেই জায়গাগুলিকে সে পাশ কাটিয়ে সেই ভদ্রলোক তিনি এতদিন ধরে একটা পরিচিতি নিয়ে এবং সবাইকে কনভিন্স করতে পেরেছেন যে তিনি একজন অন্য ব্যক্তি, ঠিক আছে? তো সেই জায়গাটাতে মানে একটা ফুলফুল প্রসিডিওর টুয়ার্ডস ডকুমেন্টেশন, এটার উপর একটা প্রশ্ন নিশ্চয়ই রয়ে গেল। এবং আপনি যে প্রশ্নটা করছেন যে ধরে নেওয়া হচ্ছে হাসিনাজির আমলে বিএনপির তিনি একজন নেতা বলে তিনি এখানে গা ঢাকা দিয়েছেন, কিন্তু পরিস্থিতি তো পাল্টেছে, এখন বিএনপিরও জায়গাটা অনেকটা প্রশস্ত হয়েছে, এবং শুধু জামাত না, এখন হেফাজতে ইসলাম বলে যে জায়গার সংগঠনটা আছে সেটা বেশি আরও সামনে চলে এসেছে। তো এই পরিস্থিতিতে তিনি ফেরত কেন গেলেন না, এইটা তো আমার মনে হয় তদন্ত সাপেক্ষে জানা যাবে যে তিনি এখানে এতদিন থেকে তিনি অ্যাকচুয়ালি কি কি কাজ করছেন। এক্স্যাক্টলি, তিনি হঠাৎ করে এতদিন এখানে এই নিজের নাম ভারিয়ে রবি শর্মা সেজে কেন থাকলেন? কোন মাতব্বরি করার জন্য? কিভাবে পাসপোর্ট পেলেন? কিভাবে আধার কার্ড করলেন? বিএনপির নেতার ভারতবর্ষে, বিশেষ করে বাংলায়, কলকাতা শহরে কি কাজ? তিনি বিএনপিরই নেতা, নাকি তিনি বকলমে অন্য কোনো সন্ত্রাসবাদী সংগঠনের এজেন্ট কিংবা কোনো ইসলামিক হার্ডকোর র্যাডিক্যাল গ্রুপের এজেন্ট, যিনি এখানে অন্য কোনো ধান্দায় এসেছিলেন? খুব কি ভুল করবো স্পেকুলেশন করলে?
কিংবা এই আমি প্রশ্নগুলো বারবার তুললে? বলছি এটা তদন্ত সাপেক্ষে জানাবে, কিন্তু নিশ্চয়ই তিনি এতদিন ধরে যদি 2 বছর ধরে এখানে আছেন এবং যদি আজ উনি গ্রেপ্তার না হতেন আরো হয়তো কিছুদিন থাকতে পারতেন, ঠিক? কাজে তিনি এখানে থেকে কি কি করেছেন, একজন মানুষ তো দিনের পর দিন হোটেলে বসে থাকতে পারেন না, ঠিক। নিশ্চয়ই হোটেলে থেকে তার কিছু কাজকর্ম এখানে ছিল, সেই কাজকর্মগুলো কি আমার ধারণা পুলিশের এবারে তদন্ত করে বের করার কথা এবং জানতে হবে তিনি কেন এই 2 বছর ধরে কলকাতাতেই বসেছিলেন, নাকি আরো কোথাও ছিলেন, মানে অন্য জায়গাতেও তার অনেক কটা মানে লিঙ্ক আছে কি, এগুলো আমার ধারণা ক্রমশ একেবারে, অর্থাৎ মাতব্বরি কি করছিলেন তিনি এখানে, সেলিম মাতব্বর কোন মাতব্বরি করার জন্য এখানে এসেছিলেন। ধন্যবাদ ঈশানীদি, ঈশানী নস্কর ছিলেন আমার সঙ্গে, ধন্যবাদ ঈশানীদি। একই সঙ্গে আপনাদের আরেকটা তথ্য জানিয়ে রাখি, আপাতত পুলিশ কাস্টাডিতে রয়েছেন এই সেলিম মাতব্বর ওরফে রবি শর্মা। রবি শর্মার আগামী দিনে কি হাল হয় নিশ্চয়ই তদন্তকারীরা তদন্ত করে বার করবেন। তিনি লাগাতার 2 বছর আমাদের রাজ্যে আমাদের শহরে বসে ঠিক করছিলেন কি। আর একই সঙ্গে কেন্দ্র এবং রাজ্যকে আরো দুটো প্রশ্নের উত্তর দিতে হবে, কিভাবে পাসপোর্ট এবং আধার কার্ড পেয়ে গেলেন এই ভদ্রলোক, কিভাবে, কেনই বা পেলেন, এতগুলো সিস্টেম কিভাবে টপকালেন, তাহলে কি আমাদের সোর্সের মধ্যেও ভূত আছে, এই প্রশ্নও কিন্তু উঠে আসছে। আমরা বাংলাদেশ নিয়ে যেমন প্রতিবেদন দেখালাম, এবার প্রতিবেদন দেখাবো আপনাদের পথশ্রীর শ্রীহীনতা নিয়ে। অর্থাৎ রাজ্যের জেলায় জেলায় আমরা শুনেছি যে পথশ্রী প্রকল্প রয়েছে, রাস্তাঘাট অত্যন্ত ভালো, আদিবাসী অধ্যুষিত এলাকার বেহাল রাস্তার হাল ফেরানোর দাবি বহুদিনের, তবে সেই দাবি পূরণ হলো না। দাবি পূরণ না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছে বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতি এবং তারা বলছেন পঞ্চায়েত সমিতি উন্নয়নে ব্যর্থ। দেখুন, আর এমন কিছু যা কিছু সব সময় আমাদের মানে গাড়িটা ঢুকে না, সব সময় সমস্যা হয়, অসুবিধা, রুগী যদি থাকে মানে কি করে নিয়ে যাব হসপিটাল। সবাই জানে রাস্তাটা এরকমই, নেতা মন্ত্রী ভোটের আগে আসছে, তখন বলছে বলে এবার ভোটটা দিন, এবার রাস্তাটা হয়ে যাবে। এবারও বর্ষার আগে বলা হয়েছিল বলে রাস্তাটা এবার করে দেওয়া হবে, কিন্তু রাস্তাটা নিয়ে তো কিছুই আলোচনা হয় না এখন অবধি। বর্ষা পার হয়ে গেলে, সামনে বর্ষা আসবে এখন। এই আমার উত্তর মালকুড়া গ্রামের সমস্যা হচ্ছে রাস্তাঘাটের জন্য। এই রাস্তাঘাট বহুদিন থেকে কাঁচা হয়ে আছে, আমাদের বাবার আমল থেকে কাঁচা হয়ে আছে। প্রত্যেক 5 বছর অন্তর অন্তর ভোটার চলে আসছে, ভোটের নেতারা বলছে যে আমরা করে দেব, কিন্তু ভোট পার হয়ে গেলে চুপচাপ চেয়ারে বসে। ভাবুক জিপি বিজেপির আছে, ওখানে এই বিধায়ক আছেন, এমপি আছেন, অথচ সেই যে বুথের ঘটনা সেই বুথের কিন্তু নিজেই বিজেপি মেম্বার আছেন। তারা কি করছেন, কি দেখছেন? এতদিন ধরে দীর্ঘদিন ধরে কিন্তু বিজেপি ভাবুক জিপিটা বিজেপি, আর এখন বিজেপি আছে, পঞ্চায়েতে আছে, পঞ্চায়েত সমিতি আছে, এমপি এমএলএ আছে, সবাই আছে। তারা কি করছে, কি দেখছেন? তাদের শুধু মানুষকে ভাওতা দেওয়া, শুধু মানুষের কাছে শুধু ভাওতা দিয়ে তারা ভোট নেয়। তারা কি করছেন? সত্যি ওখানকার রাস্তাটা খুবই বেহাল অবস্থায় পড়ে আছে, ওখানকার লোকের রাস্তার খুবই প্রয়োজন। তো আমরা ওখানকার মেম্বার আছে, ওর মারফতে আমরা পঞ্চায়েত সমিতির তরফ থেকে প্রপোজালটা পাঠিয়েছি। ওখানকার এলাকার লোক সিওমকেও ফোন করেছে। তো আমরা রাজ্য সরকার এবং জেলা পরিষদ যাতে আমাদের টাকাটা বরাদ্দ করে, সেই মতে আমরা পঞ্চায়েত সমিতির তরফ থেকে রাস্তাটা টেন্ডার করব, তা দ্রুত যেন কাজটা শুরু করে তার আমি চেষ্টা রাখছি। বেশ, এই তো দেখলেন মালদার ছবি। আসুন একটু আসানসোলটা ঘুরে আসি, কারণ আসানসোল পুর নিগমের অন্তর্গত কুলটি বড় কার্যালয়ে যাওয়ার যে গুরুত্বপূর্ণ রাস্তাটি রয়েছে, অর্থাৎ কুলটি মিউনিসিপ্যালিটি রোড, তার রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। দেখুন, খানাখন্দে ভরা বেহাল অবস্থা সেই রাস্তার। এলাকার মানুষ সহ স্কুলের পড়ুয়ারা এই পথ দিয়েই যাতায়াত করেন, প্রতিদিন সমস্যার সম্মুখীন হন। আর এই রাস্তার ওপর আসানসোল পুর নিগমের কুলটি বড়োর 8, 9 এবং 10 এই 3টি বড়োর অফিসও রয়েছে। বড় চেয়ারম্যানের সঙ্গে, তার নাম চৈতন্য মাঝি, কথা বলেছিলাম আমরা। বলছেন রাস্তা সংস্কারের বিষয়ে পদ্ধতিগত সমস্ত কাজ হয়ে গিয়েছে, মেয়র বিধান উপাধ্যায় তার সঙ্গে আলোচনা করতে হবে। সবই তো বুঝলাম, এত আলোচনা, কিন্তু কাজটা হবে কি? দেখুন, পাইপ লাইন বসেছে, তার ওই থেকে না তখন থেকে খারাপ, তার ঠিক ছিল, যখন পাইপ লাইন বসাইছিল রাস্তা খারাপ করে দিয়েছে।
এই রাস্তার উপরে তো পাইপ লাইন নেই, মেন রাস্তাটা, কিন্তু মেন রাস্তা তো অবস্থা খারাপ রয়েছে। অবস্থা খারাপ। কতদিন থেকে আজ প্রায় 1 বছর বেশি। কতটা অসুবিধার মধ্যে যাতায়াত করতে হয়? অনেক অসুবিধা, ছোটো বাচ্চারা আসা যাওয়া করতে পারে না, স্কুল যায় এই রাস্তায়। তো ওখানে যে পাথর আছে না, আমাদের ভয় লাগে ছোটো বাচ্চাকে পাঠায়, মানে এদিকে গাড়ি আর ছোটো বাচ্চা সাইকেল নিয়ে আসে, তাহলে ভয় লাগে বেশি স্কুল বন্ধ কিন্তু না, এখন কিছু কথা কতটা অসুবিধার মধ্যে পড়তে হয়? কতদিন থেকে এমনি অবস্থা হয়ে আছে? খারাপ আছে, রাস্তাতে বেরোতে অসুবিধা হয়, বাচ্চা স্কুল নিয়ে যেতে অসুবিধা হয়। আসলে এবার দুর্গাপুরে যাই, কারণ রাস্তা সংস্কারের একাধিক প্রকল্প বাস্তবায়িত হলেও অন্ডালের পলাশবন যাওয়ার রাস্তা আজও কাঁচা এবং দুর্ভোগের শিকার হতে হচ্ছে এলাকাবাসীকে। অভিযোগ, কুলডাঙ্গা 1/7 দামোদর কলোনি থেকে গ্রামের ওই প্রধান মাটির রাস্তা খানাখন্দে ভরে গিয়েছে। পিচ তো হয়নি, রাস্তায় যানবাহন চলাচল থেকে পায়ে হেঁটে যাতায়াত, সবেতেই দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। রাস্তায় ভোগান্তির পাশাপাশি পথবাতি বা রাস্তার আলো সেটাও নেই। রাত্রেবেলা দুর্ভোগের শিকার পড়ুয়া, মহিলা থেকে স্থানীয় এলাকাবাসীরা বলছেন দীর্ঘদিন এই কথা জানানো হয়েছে, কিন্তু কেউ কর্ণপাত করেননি। রাজনৈতিক কচকচানি শোনাবো না, গ্রাউন্ড রিপোর্টে গিয়ে আমাদের রিপোর্টার ওখানে কি দেখলেন দেখাবো। এটা তো অনেক খারাপ আছে এখানে, মানে অনেক ব্যাপার, মানে বর্ষাকালে হাঁটতে পারছি না, কেউ লোক হাঁটতে পারছে না, আর খুব গাড্ডা গুডি অনেক আছে এখানে, অ্যাম্বুলেন্সও যেতে পারছে না। এখানে 12 নম্বর হয়ে অন্ডাল মোড় যেতে পারেন, এইদিকে মদনপুর যেতে পারেন, রানীগঞ্জে যেতে পারেন, দামোদর কলোনি স্টেশন কাছে যেতে পারেন। আচ্ছা, রাজ্যে গত ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ ওই যে আমরা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ যে নির্বাচন হয়, পঞ্চায়েত নির্বাচনের আগে গ্রামীণ এলাকায় নতুন রাস্তা ও পুরনো রাস্তা সংস্কার করার জন্য পথশ্রী ও রাস্তা সাথী প্রকল্প শুরু করেছিল এই রাজ্য সরকার। সেই মতো রাজ্য জুড়ে শুরু হয় গ্রামীণ রাস্তা তৈরির কাজ। তবে বীরভূমের নলহাটি থেকে বানিওর ও সুলতানপুর রাস্তা মেরামতির কাজ এখনো শুরু হয়নি। শুরু হয়েছিল অ্যাকচুয়ালি, তারপর আর কিছু হয়নি। বছর ঘুরতে না ঘুরতে সেই রাস্তার অবস্থা দেখুন ফলক লাগানো রাস্তা, সেই রাস্তায় পিচ উঠে গেছে, পাথর বেরিয়ে পড়েছে, ভাঙা চোরা রাস্তা। আর এই রাস্তার ওপর সাইকেল চালিয়ে স্কুল পড়ুয়ারা যাতায়াত করে, অ্যাম্বুলেন্স যাতায়াত করে। রাস্তা ভেঙে চুরে যাওয়ায় যানবাহন চলাচলে অত্যন্ত সমস্যা হচ্ছে। কিন্তু কোথায় কি, কারো কানে জু পর্যন্ত যাচ্ছে না। পথশ্রী, রাস্তাশ্রী, একাধিক শ্রী, আর রাস্তার এই ছিরি। শুনুন সাধারণ মানুষ কি বলছে। রাস্তা 1 বছর থেকে আপনার তৈরি করছে, 1 বছর থেকে রাস্তার কোনো সুরাহা হয়নি। রাস্তা চলাচল করতে খুব অসুবিধা হয় আমাদের, গাড়ি ঘোড়া 4 চাকা আসে তখন সাইড দিতে অসুবিধা হয়, আর হয় ধরেন ওই ডাম্পারগুলো আসছে ওদিকেও সাইড দিতে খুব অসুবিধা হয়। ছেলে মেয়েদের স্কুল যেতে, বানিয়ার স্কুল আসতে, আরও হয়তো নহাটি আসতে খুব অসুবিধা হয়। অবস্থা বলতে গেলে আজকে ধরেন কিছু না হলেও মাসখানেক থেকে 1 বছর থেকেই ধরেন হচ্ছে, এখনো অবধি 4 কিলোমিটার করেছে, তো সে 4 কিলোমিটারও কিন্তু মুখ থাবড়িং পড়ে গেল। অবস্থাটা বুঝতে পারছেন, আপনারা না গেলে বুঝতে পারবেন না। রাস্তার এই তো পরিস্থিতি দেখতে পাচ্ছেন, এই 2 বছর থেকে পিচ হচ্ছে, তাহলে এই রাস্তার ভ্যালিডিটিটা কতদিন? ভ্যালিডিটির কাজ কবে হবে, কবে এটা শেষ হবে? প্রকল্পটার নাম তো আমরা জানি না, কিন্তু রাস্তাটা যে অবস্থায় হয়েছে সেটা আপনারা জানবেন হয়তো, যেহেতু আপনারা মিডিয়ার লোক। কিন্তু আমরা যেটা জানি যে রাস্তাটা হয়নি, 4 কিলোমিটার মতো রাস্তা অত্যন্ত মানে খারাপ ভাবে সম্পূর্ণ করা হয়েছিল, আর বাকি 6 কিলোমিটার এখনো মানে মেটালের কাজ যেটাকে বলে আর কি, মানে ব্যালেস্ট এবং ডাস্ট দিয়ে যেটা হয় সেইটুকু হয়ে আছে, এবং সেটাও খুব দুর্দশাগ্রস্ত অবস্থা। প্রায় 50,000 লোকের যাতায়াত আছে এই রাস্তার উপর দিয়ে পার ডে। এর টেন্ডার হয়েছে 2023 সালে, গেল বছর কাজ আরম্ভ হয়েছে। 1 বছর ধরে কাজ করেছে নলহাটির ক্যানেল থেকে, নলহাটির না, বানিওরের ক্যানেল থেকে বানিওরের মোড় পর্যন্ত 3 কিলোমিটার কাজ হয়েছে। টোটাল কাজ হচ্ছে 10 কিলোমিটার। আজকে ওই 3 কিলোমিটার তো ভেঙে গেছে, বাদ বাকি রাস্তা কাজও করেনি, কমপ্লিটও করেনি। আরে কে কাজ করবে, কবে কাজ করবে, কিভাবে কাজ করবে, এখন তো এটাই প্রশ্ন। সমস্যা হচ্ছে এই ইস্যু নিয়ে এখানে পাশে কাউকে বসাতেও পারি না। কাকে বসাবো, কিভাবে বসাবো? কারণ রাজ্য সরকারের প্রতিনিধিরা কথাই বলতে চান না। তাদের যখন ডেকে এনে আমন্ত্রণ জানাই যে এখানে আসুন, বলুন, দেখাচ্ছি ছবি, তারা বলেন না না, এই নিয়ে কোনো কথা বলবো না। তবুও আমাদেরই এক সহকর্মী, তিনি ফিরাদ হাকিমকে ধরেছিলেন, তার কাছে গিয়ে প্রশ্ন করেন যে রাস্তা বেহাল কেন,
শুনুন মন্ত্রীমশাই কিংবা রাজ্যের এই মুহূর্তে শহর কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তিনি কি বলছেন, শুনুন। আমাদের এখানে হচ্ছে, কেন্দ্রীয় সরকার একটা পারসেপশন তৈরি করছে যে কিছু হচ্ছে না। আমাদের এখানে সবকটা ডিপার্টমেন্টই অত্যন্ত অ্যাক্টিভলি কাজ করছে, ভালো কাজ করছে, এবং তার রিপোর্ট ওয়েবসাইটে সব জায়গায় আছে। এই যে ওরা বলে না যে রিপোর্টে ভুল, রিপোর্ট দেয়নি, ইউসি দেয়নি, সবকটা ওয়েবসাইটে আছে। সুতরাং ওয়েবসাইটে যখন যদি থাকে তার কাছে কেন নেই? উনি আবার পাল্টা প্রশ্ন করে ফেললেন যে সবই যদি আছে তাহলে কাজ কেন হচ্ছে না। আরে প্রশ্নটা তো আমরা করবো সাহেব, আপনি তো উত্তর দেবেন। আপনার প্রশ্ন করার দিন শেষ, এখন আপনার উত্তর দেওয়ার দিন শুরু। কারণ এখন মানুষ জানতে চাইছে তাদের করের টাকায় তাদের পরিষেবা, যেটা তাদের হকের পরিষেবা, সেটা তারা পাচ্ছে না কেন। এই বেহাল রাস্তায় না ঢুকতে পারছে অ্যাম্বুলেন্স, শঙ্কার মুখে পড়ছে পড়ুয়ারা, এবং স্থানীয়রা ঝক্কি পোয়াচ্ছেই। নামে শ্রী রয়েছে, তবে পরিষেবায় আর কোনো শ্রী নেই। বিধানসভায় তৃণমূল কংগ্রেসের বিধায়ক সবির জানা তিনি একটি প্রশ্ন করেন। সেই প্রশ্ন ছিল স্বাস্থ্য সাথী সম্পর্কিত। গ্রাফিক্সে দেখাবো সেই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন। উত্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আরজি করের ঘটনার সময় অনেকেই স্বাস্থ্যসাথী কার্ডের অপব্যবহার করেছেন, আমাদের কাছে সেই প্রমাণও রয়েছে। তারপর সংযোজন, স্বাস্থ্যসাথী কার্ডের টাকা কিন্তু আমরা আপনার নয়, ওই টাকা জনগণের। জনগণের অর্থ যারা নয়ছয় করেছেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, বলছেন খোদ মুখ্যমন্ত্রী। তারপর আরো কিছু খবর আমরা পেয়েছি। কি নবান্ন সূত্রে আমরা যা জানতে পাচ্ছি, রাজ্য প্রশাসন সূত্রে খবর, বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথীর খাতে রাজ্য সরকারের বছরে মোট প্রায় ২৫০০ কোটি টাকা খরচা হয়। প্রতি মাসে খরচের পরিমাণ প্রায় ২০০ কোটি টাকার আশেপাশে। দৈনিক রাজ্যের খরচের পরিমাণ প্রায় ৭ কোটি টাকা। আরজি কর কাণ্ডের পরেই সেই খরচের পরিমাণ বেড়ে গিয়েছে মাসে ৮ কোটি টাকায়, অর্থাৎ ১ কোটি টাকা এক্সেস। ভাবুন কিভাবে হলো এটা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এই পুরোটার দায় আন্দোলনরত চিকিৎসকরা। তিনি যা বলছেন, এবং একাধিকবার তৃণমূল কংগ্রেসের যে ন্যারেটিভ আমরা শুনতে পেয়েছি, তা হলো আন্দোলনরত চিকিৎসকরা প্রাইভেটে কিংবা বেসরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা করেছেন, ডিউটি করেছেন, এবং সেই কারণে যেহেতু সরকারি হাসপাতাল সেই সময় কাজ হচ্ছিল না, কাজ বন্ধ ছিল, স্বাস্থ্যসাথী অ্যাভেল করা হয়েছে একেবারে বেসরকারি হাসপাতালে, পরিমাণটা ৩৫০ কোটি টাকার। আমার সঙ্গে এই মুহূর্তে অরিন্দম বিশ্বাস রয়েছেন। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। আপনি প্রায়ই আসেন এবং ডাক্তারদের আন্দোলনের সময় ইউ আর ওয়ান অফ আওয়ার রেগুলার গেস্টস। আমার প্রশ্ন, মুখ্যমন্ত্রী কি বলছেন? ঠিক বলছেন তো? হ্যাঁ, এটা তো ঠিকই বলেছেন, এটা তো অস্বীকার করার নেই। এবং বিভিন্ন জায়গায় এসছে, বিভিন্ন মিডিয়া হাউস থেকে এসছে যে ডাক্তাররা কর্মবিরতি ঘোষণা করেছে, যে কাজ করব না প্রতিবাদে, সেই সময়টুকু তারা অপব্যবহার করেছে, করে গিয়ে বিভিন্ন নার্সিংহোমে, বিভিন্ন হাসপাতালে কাজটা করেছে। দেখুন, এটা ঘটনাটা তো প্রমাণ হচ্ছে, কারণ বিভিন্ন জায়গা থেকে প্রমাণগুলো কিন্তু অনেকে দিয়েছে। সেই জায়গা মানে যারা কর্মবিরতি বললেন, আমার খুব সহজ প্রশ্ন ডাক্তারবাবু, বুঝে নি, যে ডাক্তারবাবুরা বললেন কর্মবিরতি করছি, সেই ডাক্তারবাবুরা কর্মবিরতি করলেন সরকারি হাসপাতালে, যেখানে গরিব মানুষ যায়, মানে আমার আপনার মতো মানুষজন যায়, গরিব মানুষরা যায়, কিন্তু তারা আসলে কর্মবিরতি করলেন না, তারা প্রাইভেটে গিয়ে চিকিৎসা করলেন। সেটাই ঘটেছে, সত্যি ঘটেছে। সব জায়গায় যখন খবর এইভাবে আসছে, মুখ্যমন্ত্রীর কাছে প্রমাণ, তাই প্রমাণটা তো, এটা তো বলে লাভ নেই। আর বলে লাভ নেই, কোনো একটি মিডিয়া হাউস, মানে ছোট্ট, সে বিরাট কিছু নয়, তারা কিন্তু প্রত্যেকটা জায়গায় নাম ধরে কোন নার্সিংহোমে, কোন জায়গায়, কখন, অ্যাব্রিভিয়েশন, সেগুলো অ্যাব্রিভিয়েশন বুঝতে তো অসুবিধা নেই, যারা ডাক্তার তারা বুঝতে পারে এটা কার কথা বলা হচ্ছে, কিন্তু অ্যাব্রিভিয়েটেড ফর্মে তারা বার করেছে, এই ডাক্তার এই নার্সিংহোমে এই সময় গিয়ে এই কাজগুলো করে এসছে। তো আমার বক্তব্য হচ্ছে, এটা তো অত্যন্ত, মানে এটা দুর্নীতি। কিন্তু আমার নীতি যদি একটা হয়, তার উল্টোটা দুর্নীতি। তো আমার নীতি, আমি কর্মবিরতি করলাম, আমি কাজ করব না প্রতিবাদে, তিলোত্তমার বিচার চাই, তার সাথে আরো কিছু ইস্যু জুড়ে দিয়েছিল, বেশ, তাহলে তো আমি কাজ করব না, আমি গিয়ে ওখানে খেপ খেলে আসছি, সেটা তো একটা দুর্নীতি হয়েছে, এবং এটাকে মেনে নেওয়া যায় না। এর জন্য যদি পদক্ষেপ নেওয়া হয়, এটাতে আমি আশ্চর্য হব না। আমি আরেকবার দেখাবো আপনাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিধায়ক সমীর জানার প্রশ্নের উত্তরে কি বলেছেন। তিনি বলছেন, আরজি করের ঘটনার সময় অনেকেই স্বাস্থ্যসাথী কার্ডের
অপব্যবহার করেছেন। আবার বলছি, গ্রাফিক্সে দেখাবো, অপব্যবহার করেছেন। আমাদের কাছে সেই প্রমাণও রয়েছেন। এটা মুখ্যমন্ত্রী, এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে তার কাছে প্রমাণ রয়েছে, অর্থাৎ রাজ্যের কাছে প্রমাণ রয়েছে। সংযোজন করছেন যে স্বাস্থ্যসাথী কার্ডের টাকা আমার আপনার নয়। একেবারে ঠিক কথাই তো বলেছেন, আমার আপনার তো টাকা নয়, এটা আমজনতার টাকা, এটা করের টাকা, এটা রাজস্ব থেকে আসে। ওই টাকা জনগণের, জনগণের অর্থ যারা নয়শন করেছেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন জনগণের অর্থ যারা নয়ছয় করেছেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ডক্টর অরিন্দম বিশ্বাস, এই গোটা বিবৃতিতে, এই গোটা প্রসঙ্গে একটা কথা তো মুখ্যমন্ত্রী প্রশাসনিক হেড হিসেবে ভুল বলেননি। সত্যি তো জনগণের করের টাকা, তাহলে মানুষের স্বার্থ দেখিয়ে এই কর্মবিরতিকে সামনে আনা হলো। আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন ডাক্তারি পড়ুয়ারা যারা সেখানে আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন, কেউ অভিনেতা, কেউ চিকিৎসক, বিভিন্ন লোকজন ছিলেন, তারা বিভিন্নবার বলছিলেন, বিভিন্নবার জনে জনে বলেছেন এই আন্দোলন আম জনতার জন্য, তারা যাতে বেড পান, তারা যাতে পরিষেবা পান। কিন্তু এখন মুখ্যমন্ত্রী যা বলছেন তাতে তো মনে হলো জনগণের সঙ্গেই প্রতারণা করা হয়েছে। হয়েছে কি? নিশ্চয়ই তারা হাসপাতালে গেছে, চিকিৎসা পাননি। তবে একটা কথা বলে রাখি, ডাক্তাররা যেরকম আছে একটা বড় দালাল চক্র খেলেছে। নয়তো এই ডাক্তারের সাথে যোগাযোগ সূত্রে আরেকটা নার্সিংহোমে নিয়ে যাওয়া, সেখানে স্বাস্থ্যসাথী ব্যবহার করে দেওয়া, এটা প্রাইভেট হাসপাতাল বা কিছু ছোটোখাটো নার্সিংহোমেরও যেরকম বিশাল লাভ হয়েছে, এটা অস্বীকার করার নেই। একটা দালালদেরও বড় লাভ হয়েছে, তার সাথে ডাক্তারদেরও লাভ হয়েছে। মানে তিনটে কাজ করেছে, নার্সিংহোম, দালাল প্লাস হচ্ছে ডাক্তার। তো এই ট্রায়োটাকে এখন যদি ব্যবস্থা নেয়, কিন্তু বার করতে হবে খালি ডাক্তার না, এই ডাক্তারদেরকে অ্যাপ্রোচ করেছে কে, না মানে মাঝখানে কোনো মিডলম্যান কাজ করেছে। যখন এবার এখানে অরিন্দম দা, যেহেতু আমরা ফরম্যাটটা আমাদের 7টার চেঞ্জ করেছি, গ্রাউন্ড রিপোর্টিং ফরম্যাটে চলে গিয়েছি, যেখানে অন্যান্য রাজনৈতিক দল নেই, কচকচানি নেই, উই ক্যান হ্যাভ আ প্রেজেন্ট কনভারসেশন। একটা প্রশ্ন অনেকদিন ধরেই মাথায় ঘুরপাক খাচ্ছে, সরকারি হাসপাতালের পরিষেবা যদি বন্ধ থাকে তাহলে লাভবান হয় কে? নিশ্চয়ই প্রাইভেট হাসপাতাল। প্রাইভেট হাসপাতালের মদতেই কি যে আন্দোলনটা আমরা দেখলাম সেই আন্দোলনটা? এখন এটা নিয়ে অনেকে বক্তব্য রাখছে, হয়তো কিছুটা, কারণ তারা লাভবান হচ্ছিল, কিন্তু তারা যে সরাসরি টাকা দিয়ে ডাক্তারদের আন্দোলন সমর্থন করেছে তা নয়। কারণ আপনি যদি খেয়াল করেন, এই খবরটা যদি মানে এখনো পর্যন্ত সামনে আসেনি, সরকার কতটা তদন্ত করবে জানি, এই 4 কোটি 5 কোটি টাকা যেটা জমিয়েছে, এ তো বিভিন্ন রাজ্য থেকে এসছে, কারা দিয়েছে, কে দিয়েছে, এটা বার করা দরকার। কারণ একটা আন্দোলন হলো, এতগুলো টাকা 21 দিনে কি করে এলো? তাহলে বহু মানুষ সমর্থন করেছেন। কলকাতার মধ্যে 100 জন ডাক্তার আছে যারা যা টাকা দেবে তাতে কয়েক কোটি টাকা হয়ে যায়, কিন্তু বাইরের থেকেও টাকা এসে। আমরা যা দেখছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতিতেই নবান্ন সূত্র আমরা যা জানতে পেরেছি, 200 কোটি টাকা অন আ নর্মাল ডে, যখন সবকিছু স্বাভাবিক থাকে, খরচা হয় রাজ্য সরকারের স্বাস্থ্যসাথীর পেছনে 200 কোটি টাকা। এবার সেই খরচা আসছে 350 কোটি টাকা। দৈনিক যে 7 কোটি টাকা খরচা হয়, সেই 7 কোটি টাকাটা বেড়ে গেছে দৈনিক 8 কোটি টাকায়। খুব সহজ এটা। তো এর চাপটা কে নেবে? চাপটা তো সাধারণ মানুষকেই নিতে হচ্ছে। সাধারণ মানুষের জন্য এতগুলো কথা বলে এই প্রথম থেকে আমি যে কারণে বলেছিলাম, এই আন্দোলনটা নিয়ে আমার অনেক নিজের কিছু প্রশ্ন আছে। প্রথম থেকে 7 দিনের পরে মনে হয়েছিল আন্দোলনটা পুরোপুরি রাজনৈতিক কিছু লোকেদের হাতে চলে গেছে, যারা নিজেদেরকে অনেকদিন হাইবারনেশনে ছিল, সামনে আসার একটা সুযোগ পেয়েছে, এবং তাই হয়েছিল। হতে গিয়ে যেটা হচ্ছে, প্রথম চরম একটা অব্যবস্থার মধ্যে ফেললো হচ্ছে সাধারণ মানুষকে, তারা চিকিৎসাটা পেল না। এটা হচ্ছে আপনাকে খুব সহজভাবে নিতে হবে। এই দেখুন, এটা হচ্ছে মেডিকেল কলেজের কাছে, মেডিকেল কলেজে পেশেন্ট পাচ্ছে না, দালাল চক্র অ্যাপ্রোচ করলে পাচ্ছেন না, আপনার চিকিৎসা হবে কিন্তু কম পয়সায় স্বাস্থ্যসাথীতে হবে এই নার্সিংহোমে, ডাক্তারবাবুকে আমরা বুঝে নেবো। ডাক্তারবাবুর সাথে মানে সেই দালাল চক্র খেলেছে, খেলে গিয়ে সেও কামিয়েছে, ডাক্তারও কামিয়েছে, পেশেন্টেরও। নৈতিকভাবে একটা প্রশ্ন আছে, ডাক্তারবাবুরা, জুনিয়র ডাক্তারবাবুরা, তারা তো কর্মবিরতি ঘোষণা করেছিলেন। জুনিয়র ডাক্তারবাবুদের সমর্থনে কিছু সিনিয়র ডাক্তারবাবুরাও কর্মবিরতি ঘোষণা করেছিলেন। কর্মবিরতি মানে আমি জানি এই যে আমার পেন, আমরা যদি কোনোদিন কর্মবিরতি করি, এই যে আমার পেন, পেনটাই নিচে রাখলাম, অর্থাৎ সেদিন আমি কোনো সংবাদ লিখবো না, আপনাদের জন্য আপনারা স্টেথোটা নিচে রাখলেন, আপনারা কোনো চিকিৎসা করবেন না। ঠিক বুঝছি তো? একদম। এবার যেটা অভিযোগ সেটা হচ্ছে যে হ্যাঁ আপনারা বললেন স্টেথো নিচে রাখলাম, কোনো রুগী দেখবো না, সরকারি হাসপাতালে রুগী দেখলেন না, দেখলেন প্রাইভেট হাসপাতালে গিয়ে। দেখুন, একটা কথা, ইমার্জেন্সিটা খুলে রেখেছিল, সেটা ঠিক আছে ইমার্জেন্সি অবধি। তারপরে যখন ইনডোরে গেছে, কারুর অপারেশন, তার অপারেশন হয়নি, তাকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। এরকম অনেক জায়গায় অনেক এক্সাম্পল আপনারা দেখিয়েছেন।
যে অর্ধেক ট্রিটমেন্ট হয়ে তাদেরকে বলে দেওয়া হচ্ছে বাড়ি চলে যেতে, কারণ চিকিৎসক নেই। এবার একটা কথা হচ্ছে এই যে মানুষের সাথে, হ্যাঁ এটা তো আপনি একটা কথা বললেন, এটা তো এক ধরনের ডিসেপশন, এটা তো মানে হুডউইঙ্কিং, এটা তো অস্বীকার করার নেই। মানুষকে একেবারে প্রতারণাই বলতে পারা যায়। মানুষ হাসপাতালে চিকিৎসা নিতে এলো, সেখানে তাকে প্রাইভেট হাসপাতালে এবং স্বাস্থ্যসাথীতে যে ওইটুকু টাকার মধ্যে খরচ হয়েছে তা তো না, তাদের পকেট থেকেও হয়তো মানুষ যারা পেয়েছে তাদেরকে যদি ঠিকমতো ধরা হয় দেখবেন তাদের পকেট থেকেও হয়তো আরো একটু বেশি গেছে। শুধু স্বাস্থ্যসাথীর টাকা যায়নি, কিছু টাকা এক্সট্রা তাদের পকেট থেকেও গেছে। স্ক্যাম, স্ক্যাম তো এটা তো ঘটনা। আমি কর্মবিরতি বলছি, যে অভিযোগ করা হচ্ছে, আমি আবারও বলছি অভিযোগ, যে অভিযোগ করা হচ্ছে এবং অভিযোগটি আসছে একেবারে প্রশাসনের কাছ থেকে। প্রশাসনের মাথা যিনি, তিনি একবার প্রেস কনফারেন্সে এই কথা বলেছিলেন যে আমাদের কাছে লিস্ট আছে, নাম আছে। সত্যি কি যে ডাক্তারবাবুরা কর্মবিরতি বলে রাজ্যের সরকারি এস্টাবলিশমেন্টগুলোকে, হাসপাতালগুলোকে বন্ধ রাখলেন, প্রায় অচল করে রাখলেন, তারাই আবার বকলমে প্রাইভেট হাসপাতালে গিয়ে পরিষেবা দিয়ে টাকা রোজগার করলেন? তাহলে তো কোথাও আমাদের সঙ্গে, আমার আপনার সঙ্গে, জনগণের সঙ্গেই প্রতারণা করা হলো। আপনি কি মানবেন? আপনি নিজে একজন চিকিৎসক, ইউ've taken the oath. হ্যাঁ, ওথ মানে Do you believe your fraternity has done this? একটা দিন আমি প্রতিবাদ যখন করেছি আমি আর কোথাও বেরোয়নি, কিন্তু বাকি দিনগুলো যখন প্রতিবাদের ডাকগুলো আসছিল ডাক্তার কাজ করবে না, আমি একেবারে এটাকে গুরুত্ব দিইনি। আমি মনে করেছিলাম যে একদম কতগুলো রাজনৈতিক নেতা, ডাক্তার যাদের কোনো কাজকর্ম নেই, বিভিন্নভাবে রোজগার করে, তারা এসে এই আন্দোলনে জুটেছে এবং জুটে গিয়ে তারা অন্যদের এরকম মাথা খেয়েছে। আর ওই সুযোগে ডাক্তার আন্দোলনের নামে কিছু লোক ঘোলা জলে মাছ ধরেছে। বেশ, বলছেন খোদ ডক্টর অরিন্দম বিশ্বাস যে ওই সুযোগে কিছু মানুষজন ঘোলা জলে মাছ ধরেছে। যখন ডাক্তারবাবু রয়েছেন তখন আমরা এই স্বাস্থ্যসাথীর ইস্যু থেকে একটু বেরোবো, বেরিয়ে আমরা বাংলাদেশেও চোখ রাখবো। বাংলাদেশের ছবিগুলো একবার ডাক্তারবাবুকে দেখাবার জন্য আমি রিকোয়েস্ট করব, এবং বাংলাদেশের যে গ্রাফিক্সগুলো আমরা করছিলাম সেগুলো একবার ডাক্তারবাবুকে দেখানোর জন্য আমি অনুরোধ করব আমার সহকর্মীদের। ডাক্তারবাবু, একটা অদ্ভুত কথা শুনতে পাচ্ছি আমরা সর্বত্র, যে বাংলাদেশি পেশেন্টদের চিকিৎসা দেব না কিংবা দেওয়া বন্ধ হোক। আমার প্রশ্ন ডাক্তারবাবু, বাইপাসের ধারে যতগুলো বেসরকারি হাসপাতাল আছে তারা কি এই পদক্ষেপ নেবে? এটা হাস্যকর একটা কমেন্ট। কিছু কিছু ডাক্তার নিজেকে রেলেভেন্ট করার জন্য করছে কিছু কিছু জায়গায়, আমার মনে হয় একেবারে হাস্যকর। এবং আমি একটা কথা বলছি, তারা ডাক্তারি কতটুকু করে জানি না, এইটুকু বোঝা যাচ্ছে আবেগ তাদের মধ্যে নিয়ে। একটা ডাক্তারি করতে গেলে একটা আবেগ থাকে। বাংলাদেশে যা ঘটনা, আমি নাগরিক, নিশ্চয়ই ভারতবর্ষের নাগরিক, একজন বাঙালি, যে বাংলাদেশে যদি এরকম ঘটনাটাকে নিশ্চয়ই খারাপ আমার লাগছে, কিন্তু আমি আইনটা জানবো, আমি প্রক্রিয়াটা জানবো। আইন কি বলে? আইন পরিষ্কার কথা, এখানে পররাষ্ট্র দপ্তর ছাড়া আপনি কেউ না। পররাষ্ট্র দপ্তর ভারতের মানে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরকে চাপ দিতে পারে যে ইমিডিয়েটলি তোমরা ব্যবস্থা নাও। পারসিকিউশন অফ মাইনরিটিজ, সে খ্রিস্টান হতে পারে, সে হিন্দু হতে পারে, সে বৌদ্ধ হতে পারে, ইউ হ্যাভ টু স্টপ দ্যাট, বন্ধ করতে হবে। আর তাছাড়া আমরা দেখলাম জেএনএম হসপিটাল, এখানকার একটি হসপিটাল, সেই হসপিটাল বলে দিল যে আমরা বাংলাদেশিদের পরিষেবা দেব না। ইজ ইট লিগ্যাল? না, পারবেন না, এরকম ভাবে আপনি করতে পারেন না। হিউম্যানিটেরিয়ান একটা ইস্যু আছে, ইউ ক্যানট ডু দ্যাট। লোকে আসছে, দে আর সাফারিং ফ্রম পেইন, ইউ হ্যাভ টু অ্যালে দ্য পেইন, ইউ হ্যাভ টু অ্যালে দ্য ফিয়ার। সেখানে ইউ জাস্ট সিম্পলি ক্যানট সে আই ক্যানট সি ইউ অ্যাজ আ ডক্টর or as a medical specialist. আপনাদের একটা ওথ নেন আপনারা, আমি যদি খুব ভুল, ডেফিনেটলি ওথ যেরকম আছে। আবার অনেকে যেটা বলতে পারবে ঘুরিয়ে, সেটা হচ্ছে ওথের ব্যাপার নিয়ে নানান রকম ইস্যু থাকে। ওথ ডেফিনেটলি উই ক্যানট ডিনাই দ্য পেশেন্ট আ প্রপার রাইট টু সিক ট্রিটমেন্ট, ঠিক আছে, এটা পরিষ্কার কথা, এই বেসিক টেনেটস অফ মেডিকেল প্রফেশনে আছে। কিন্তু একই সাথে অনেকে বলতে পারে ইউ হ্যাভ দ্য রাইট টু চুজ আ পেশেন্ট, সেটাও একটা ঘটনা, সেটা এনএমসি গাইডলাইন। যখন আমাদের দেশের সম্বন্ধে এখন একটা বিরূপ মনোভাব পোষণ করছে বাংলাদেশের এই মুহূর্তে ইউনূস সরকার, যখন আমরা দেখতে পাচ্ছি, এই যে আমরা দেখিয়েছিলাম, আপনিও নিশ্চয়ই দেখছিলেন, আমরা যখন শুরু করেছি, মাতব্বরী, সেলিম মাতব্বরের মতো এজেন্ট, এরা কাদের এজেন্ট আমরা জানি না, তবে বিএনপি করতেন এবং বিএনপি করার পর এখন তো আমরা প্রশ্ন তুলছি তিনি জামাতের এজেন্ট কিনা, তিনি কোনো সন্ত্রাসবাদী সংগঠনের এজেন্ট কিনা। এরা যখন এসে এখানে গা ঢাকা দিয়ে থাকছে, তখন কি আপনার মনে হয় না যে কোথাও আমাদের অ্যাজ ইন্ডিয়ান্স এই স্টেপটা নেওয়া দরকার? আমি বলছি না ডিনাই মেডিকেল ফ্যাসিলিটি, কিন্তু একটা কড়া স্টেপ, একটা কড়া স্টেটমেন্ট যেটা পুট অ্যাক্রস করা যায় যে আমরা টলারেট করব না, আমাদের দেশের পতাকাকে মারিয়ে চলে যাবে, আমরা টলারেট করব না।
দেখুন একটা কথা, পতাকা তো বাংলাদেশের কোটি কোটি লোক তো পতাকাটা মারায়নি, কয়েকজন মারিয়েছে। ফ্রিঞ্জ এলিমেন্টস, র্যাডিক্যাল এলিমেন্টস, এই যে এরা আজকে এখানকার যারা মাইনরিটিকে নিয়ে যাদের আঘাত করে, গরু পাচার করা বা গরু খায় বলে মেরে দিচ্ছে, ভারতবর্ষে কি সবাই করছে? নোবডি। একটা ফ্রিঞ্জ এলিমেন্টস, র্যাডিক্যাল গ্রুপ, এই গ্রুপটা আছে যাদেরকে কন্ট্রোল করতে ব্যর্থ হয়েছেন একজন পঙ্গু লোক মোহাম্মদ ইউনিস বা দুর্বল লোক, যে যার কোনো অভিজ্ঞতা নেই, তাকে বসিয়ে রাখা হয়েছে। আমার বক্তব্য হচ্ছে, আমার 3টে লোক কি করলো, আর ভারতবর্ষের স্থান অনেক উপরে। আমরা ফ্ল্যাগটা কি, কাশ্মীরেও তো ফ্ল্যাগ পোড়ানো হয়, কাশ্মীরে কি সবাই পোড়ায়? একটা দুটো লোক পোড়াচ্ছে, তাতে কি ভারতবর্ষ তো কাশ্মীরের মধ্যেই থাকছে, বরং পাকিস্তান অকুপাইড কাশ্মীর আসবে। আমরা আবার একটু রাজ্যে ফিরবো। আমি 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 আপনার সেন্টিমেন্টটা বুঝতে পেরেছি। আপনি যেটা বলছেন যে ডাক্তার হিসেবে হয়তো কাউকে চিকিৎসা ডিনাই করব, এটা করা যায় না, কিন্তু আমি আবার একটা প্রসঙ্গে আসছি যে যা হচ্ছে, তারপর যদি বাংলাদেশি পেশেন্টরা কলকাতায় আসা বন্ধ করে দেয়, কিংবা তাদের যদি সত্যি সমষ্টিগতভাবে বলা হয় যে তাদেরকে পরিষেবা দেওয়া হবে না, তাহলে স্যার খুব সহজভাবে জিজ্ঞেস করছি, বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালগুলোর আয় কি কমে যাবে? একদম মৌচাকে যে ঢিল মেরে দিলেন প্রশ্নের মধ্যেই, পরিষ্কার কথা। 46% অফ দ্য রেভিনিউ কমে গেছে। আপনি এক একটা হাসপাতালে গিয়ে আপনার ক্যামেরাম্যানকে গিয়ে ফটো নিতে বলুন, বাইরেটা, ভেতরে যেতে হবে না, ইউ উইল সি দ্য ডিফারেন্স। 3 মাস আগে কি ছিল আর এখন কি আছে, বলে লাভ নেই, রেভিনিউ চলে যাবে। আর দিস ওয়ার্ল্ড ইজ ইন্টারডিপেন্ডেন্ট। একটা ইকোনমি, একটা দেশের ওপর, ইকোনমির ওপর আরেকটা দেশ নির্ভর করে। ইন্ডিয়ার অনেক কিছুর ওপর বাংলাদেশ নির্ভর করে, বাংলাদেশের অনেক কিছুর ওপর আমরা নির্ভর করি। এটার হচ্ছে ঘটনা হচ্ছে, আমাদের মেডিকেল ফ্যাসিলিটিকে তারা ইউটিলাইজ করতে চাইছে। উই হ্যাভ টু ইউটিলাইজ, উই হ্যাভ টু গিভ দেম ব্যাক। এটা তো তার মানে কতটা, একটা দেশ থেকে একটা লোক আসছে বর্ষায়, কেউ ফ্লাইটে আসছে, কেউ বাসে আসছে, কেউ ট্রেনে। উই হ্যাভ টু অ্যাকসেপ্ট যে দে আর ডিপেন্ডেন্ট অন আস। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন, যে যখন আরজি করের ওই নির্যাতিতা তিনি যখন ওই নৃশংসতার শিকার হলেন, তখন অফকোর্স আমরা সবাই কেঁদেছি, আমরা সবাই তার পাশে দাঁড়িয়েছিলাম তার জাস্টিসের জন্য। কিন্তু এটাও তো মানবেন ডাক্তারবাবু, জাস্টিসের শুনানি শেষের দিকে গিয়ে জাস্টিসের, এবং এটা নির্যাতিতার পরিবারের লোকজনও বলেছে যে শুনানির প্রথম 2-3 মিনিট হয়তো জাস্টিস নিয়ে কথা হতো, এখন তো আর হয় না, শুনতেই পাই না কোথাও। এবং তারপর পুরোটাই হতো নির্বাচন, সিসিটিভি এবং কোন কমিটিতে কে বসবে তার একটা রফা সূত্র। সেই সময় ডাক্তারবাবুরা কর্মবিরতিতে গেলেন। সেই সময় জানি না, কিন্তু সিনিয়র ডাক্তারবাবুরা, অনেক প্রাইভেট হাসপাতালের সিনিয়র ডাক্তারবাবুরা, তারা বললেন যেটা ডাক্তার সমাজের ওপর আঘাত, তাই আমরা কর্মবিরতিতে যাব, আমরা আন্দোলন করব। কিন্তু যখন দেশের ওপর কথা এলো, যখন দেশ আঘাত পায়, যখন দেশের মানুষ আঘাত পায়, তখন ডাক্তারবাবুরা কেন এরকম কোনো সিদ্ধান্ত নেন না, যেটা জেএন নার্সিংহোম নিচ্ছেন? আমি বলছি না কতটা আইনি কতটা বেআইনি, কিন্তু একটা মিনিমাম স্টেটমেন্ট পর্যন্ত দেখলাম না। পুরোটাই কি ওই টাকা কমে যাবে বলে? ইলমাস, একটা কথা বলি, তুমি আমাকে দেখেছো, আমাকে ডাকছো, আমি কিন্তু আমার স্ট্যান্ড প্রথম থেকে ইনডেফিনিট স্ট্রাইকের বিরুদ্ধে ছিলাম, ঠিক আছে? পেশেন্ট দেখা, আমরা এটা করতে পারি না। কতগুলো বদমাইশ বাজে সিনিয়র ডাক্তার এগুলো তারা ধান্দায় করেছিল। এবার ধান্দাটা তুমি যে প্রশ্নটা তুলে দিলে, তারা কিন্তু তাদের প্রাইভেট হসপিটালের ডিএনবি স্টুডেন্টদের বলেনি স্ট্রাইক করো, তারা স্ট্রাইক করেছে। ডিএনবি স্টুডেন্টরা তারা কাজ করে গেছে, প্রাইভেট হসপিটাল যে কটা আছে সেখানে ডিএনবি স্টুডেন্টরা রাত দিন কাজ করে গেছে, তারা কোনো স্ট্রাইকে যায়নি। কাদের দিয়ে স্ট্রাইক করাচ্ছি? গভর্নমেন্ট হসপিটালের জুনিয়র ডাক্তার, সেখানে নেমে পড়ছে। কিন্তু তাহলে সমস্যাটা হলো, যখন সরকারি নার্সিংহোম কিংবা সরকারি হাসপাতালে এরকম স্ট্রাইক হয়, তখন ভোগে কারা? আমি, আপনি, আম জনতা। এবং তাই জন্যই তো এই 350 কোটি টাকার হিসেব নবান্ন দিচ্ছে, যেটা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো বিধানসভায় দাঁড়িয়ে বিবৃতি দিয়ে বলছেন তদন্ত হবে, এবং ডাক্তারবাবুও বলছেন তদন্ত হওয়া উচিত। কিন্তু আজকে ডাক্তারবাবুদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটি সভা করেছিলেন, একটি মিটিং করেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন শুনুন। মুখ্যমন্ত্রী বলেছেন তদন্ত পথে চলবে, তদন্ত পুলিশ করবে। ইনভেস্টিগেটিং এজেন্সি যদি তদন্ত করে কিছু দেখে কারোর অবহেলা বা গাফিলতির কারণে একটা প্রাণ হারিয়েছে, তারা সে ব্যবস্থা নেবে। তার জন্য বিচার ব্যবস্থা আছে, পুলিশ আছে, আইন আছে, প্রশাসন আছে। এখানে আমি বলার কে? এবং শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, সেই সময় মুখ খোলার জন্য একজন ডাক্তারবাবু, যিনি তৃণমূল কংগ্রেসের এক্স সাংসদ, অর্থাৎ প্রাক্তন সাংসদ শান্তনু সেন, ডক্টর শান্তনু সেন, যিনি রীতিমতো তার পদ খুইয়েছিলেন, দল থেকে সাইড লাইন হয়ে গিয়েছিলেন, তিনিও আজ এই বৈঠকে ছিলেন এবং তার প্রতিক্রিয়াও আমরা নিয়েছি। দেখুন, বাংলাদেশে যে ঘটনা ঘটেছে সেটার নিন্দার কোনো ভাষা নেই। যেভাবে আমাদের জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে, ভারতবর্ষের 140-50 কোটি মানুষের মধ্যে একজনও কেউ থাকবে না যে এটা তীব্র ভাষায় নিন্দা করবে না।
কিন্তু একজন চিকিৎসক হিসেবে আমি মনে করি, যখন বাংলায় স্বাস্থ্যের পরিকাঠামো এবং পরিষেবাগত উন্নয়নের জন্যে শুধু ভিন্ন রাজ্য নয়, পার্শ্ববর্তী রাষ্ট্র থেকেও বহু মানুষ বাংলায় চিকিৎসার জন্য আসে, সেখানে চিকিৎসার জন্য আসা কোনো মুমূর্ষু রুগীকে চিকিৎসা করবো না, তাকে চিকিৎসা থেকে তাকে বিরত রাখবো এই ঘটনার জন্যে, এই ঘটনাটা বোধহয় অত্যন্ত অমানবিক। আমি চিকিৎসক হিসেবে এটাতে আমি দুটো জিনিস আপনাদের শোনালাম, যে দুটো বক্তব্য নিয়ে আমরা আলোচনা করছিলাম। একটা হচ্ছে বাংলাদেশি যারা এখানে আসছেন চিকিৎসার জন্য তাদের পরিষেবা দেওয়া উচিত কিনা, আর মানে প্রাইভেট হাসপাতালের পরিষেবা দেওয়া উচিত কিনা, এবং দ্বিতীয় হচ্ছে যে তদন্তর কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই সুরেই সেই মেলাচ্ছেন। আমার প্রশ্ন ডাক্তারবাবু, ডাক্তার সমাজ কিংবা ডাক্তার ফোরাম এবার এটাকেও কি রাজনীতি হিসেবেই দেখবেন? এটাকেও কি বলবেন যে না এটা রাজ্য ভিন্ডিকটিভ হচ্ছে, নাকি এটা স্টেটের উচিত করা? দেখুন, ডক্টরস ফোরাম যেটা আপনি বলছেন, ওই ফোরামে বহু ডাক্তার আছে যারা প্রাইভেট হসপিটালের সাথে যুক্ত, একেবারে ক্যাপিটাল ইকোনমি নিয়ে তাদের কাজ কারবার। তারা তাদের এত সময় ওই তখনকার মতন সময় হয়েছিল, করেছিল, এখন সময় শেষ হয়ে গেছে। এখন বাংলাদেশ নিয়ে তারা বেশি ওই দু একটা জায়গায় দেখবেন, আর রাতও এখন কেউ জাগবে না, কারণ উপনির্বাচন 6টা হয়ে গেছে, যেটা নিয়ে এত ইচ্ছে ছিল কিছু সেটার জায়গাও শূন্য হয়ে গেছে। সুতরাং আপনি আর দেখবেন না এখন। কিন্তু বাংলাদেশের ইস্যুটা নিশ্চয়ই দরকারি ইস্যু, সেটা কিন্তু উপায় তো নেই। আপনি কিছু করতে পারবেন না, একমাত্র আইন সংবিধান বলে পররাষ্ট্র দপ্তরকে দেখতে হবে, বাস, সেখানেই শেষ। আমি বাংলাদেশি পেশেন্টকে দেখবো না, এটা কখনো হতে পারে না। বেশ, কিন্তু এখানে একটা প্রশ্ন ওঠে বারবার, যে প্রশ্নের সম্মুখীন আমরা হচ্ছি, তা হলো ডাক্তারদের আন্দোলনটা তাহলে কি ছিল? আরেকবার গ্রাফিক্স করে দেখাতে বলবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আরজিকর ঘটনার পর এবং আরজিকর ঘটনার সময় অনেকেই স্বাস্থ্যসাথী কার্ডের অপব্যবহার করেছেন। আমাদের কাছে সেই প্রমাণও রয়েছেন, বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংযোজন করছেন যে স্বাস্থ্যসাথী কার্ডের টাকা আমার আপনার টাকা নয়, ওই টাকা জনগণের অর্থ যারা নয়শয় করেছেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ডাক্তারবাবু, কড়া ব্যবস্থা মানে কি হতে পারে? না, কড়া ব্যবস্থা মানে এখন দেখুন, ট্রান্সফার গভর্নমেন্ট তো আর সার্ভিস থেকে টার্মিনেট করে দিতে পারবে না, কিন্তু ডেফিনেটলি গভর্নমেন্টের হাতে একটা আছে ট্রান্সফার করে দেওয়া, শোকজ করা, সাসপেনশনে রাখা, গভর্নমেন্টের হাতে আইনানুগ কিছু ব্যবস্থা আছে। টার্মিনেট করতে পারেন যখন ওটা চুরি, ক্রিমিনাল রেকর্ডসে কিছুতে হয়। কিন্তু আমার মনে হয় কিছু তো একটা স্টেপ নেবেন, কারণ একটা কথা ধরা নিলে কি সেটা ভিন্ডিকটিভ হবে? দেখুন, যদি সত্যিকারের স্টেপ নেয় সেটা ভিন্ডিকটিভ হতে, ডাক্তাররাও তো দুর্নীতি করেছে। কারণ দেখুন, আমার একটাই কথা মনে আছে, যখন কর্মবিরতি থেকে ফিরিয়ে আনার কথা বলা হচ্ছিল, বারবার সুপ্রিম কোর্টে বলা হচ্ছিল, তখন কোথাও ডাক্তার পক্ষে যারা আইনজীবী ছিলেন তারা বলছিলেন স্টেট উইল টেক নেগেটিভ মেজার্স কিংবা স্টেট ভিন্ডিকটিভ মেজার নেবে। সেই সময় কিন্তু আমরা দীর্ঘ কয়েক মাস আমরা দেখেছিলাম অচল অবস্থা। তা এখন যদি তদন্ত হয় এবং তদন্ত যদি সত্যি প্রমাণিত হয় যে ডাক্তারবাবুরা পেন ডাউন করেছিলেন সরকারি হাসপাতালে, তারাই আবার সেই পেন নিয়ে প্রাইভেট হাসপাতালে বসে প্রেসক্রিপশন লিখেছিলেন, স্বাস্থ্যসাথীর কার্ডে সই করিয়েছিলেন, তাহলে যদি তাদের বিরুদ্ধে এখন স্টেপ নেয়, সেটাও কি ভিন্ডিকটিভ হবে? না, কেন ভিন্ডিকটিভ হবে? এটা তো দুর্নীতি ছিল। নীতি হচ্ছে আমি কাজ করব না, সেখানে আমি লুকিয়ে চুরিয়ে কাজ করে এলাম, রোজগার করে এলাম, এটা তো দুর্নীতি। 2 নম্বরে যদি করো, তার জন্য যদি সরকারকে তো অসুবিধায় ফেলেছো মানে আমি রাজনৈতিক দিকটা দেখতে চাইছি না। রোগীরা দূর থেকে এসে, মুর্শিদাবাদে আমার পরিচিত, সে চিকিৎসা পায়নি, অন্য জায়গায় গিয়ে ভর্তি হতে হয়েছে, তার সেই পয়সা ছিল না। সুতরাং বিভিন্ন মানুষ, বিভিন্ন পরিবার কিন্তু হেনস্থা হয়েছে। আর সব থেকে অবাক জিনিস যেটা হচ্ছে, পরিষ্কার, আমি রাজনীতির কথা বলছি না, যে মানুষটা চিকিৎসা পায়নি, গরিব মানুষটা, সে বিজেপি হতে পারত, সে সিপিএম হতে পারত, সে তৃণমূল হতে পারত। তো ঘটনাটা হচ্ছে, আমার বক্তব্য সেখানে খুব স্পষ্ট, যে আমি যদি নীতিকে উল্লঙ্ঘন করলাম, আমার নীতি আমি বাইরে প্রচার করব, আমার মিডিয়া বলে দিল আমি কাজ করছি না, এত তিলোত্তমার প্রতি আমার তো আমার বক্তব্য সেখানে আমি সেইটুকু কয়েক ঘন্টা আমি গিয়ে রোজগার করে আসলাম, কয়েক লক্ষ টাকা কামিয়ে আসলাম ওই মাসে, সেটা তো অত্যন্ত গরিত কাজ হয়েছে, পরিষ্কার বাজে কাজ হয়েছে। তার জন্য যদি সরকার ব্যবস্থা নেয়, নিশ্চয়ই ব্যবস্থা নিক। এখন তাহলে তো ফাঁসিটাও ভিন্ডিকটিভ হয়ে গেল। বেশ, ধন্যবাদ। ডক্টর অরিন্দম বিশ্বাস ছিলেন আমাদের সঙ্গে। ধন্যবাদ ডাক্তারবাবু। কিন্তু এখানেই একটা বড় প্রশ্নের সম্মুখীন হলাম আমরা, তা হলো তিলোত্তমার বিচারের জন্য আম জনতা পথ নেমেছিল, তিলোত্তমার বিচারের জন্য আপনি রাস্তায় নেমেছিলাম। সেটা ছিল রাত দখলের ডাক, সেটা ছিল 14ই আগস্টের রাত। মনে আছে সেদিনটা আমাদের সবার মনে আছে। কিন্তু তারপর ঘটনাক্রমে যা দেখলাম, যেখানে তিলোত্তমার বিচারের দাবির শুনানি শুধু 3 মিনিটে আটকে গেল এবং বাকিটা পুরোটাই ছাত্র নির্বাচন থেকে কোন কমিটিতে কে থাকবে সেই ডিব্যাকেলে চলে গেল, এবং
লেফট উইং, রাইট উইং রাজনীতি ঢুকতে শুরু করলো, তখন একটা প্রশ্ন উঠল, সত্যি কি যা হয়েছিল তিলোত্তমার বিচারের জন্য হয়েছিল? আর সত্যি যদি ডাক্তারবাবুরা কর্মবিরতি ঘোষণা করে, যেমন অভিযোগ উঠছে তেমন যদি তারা কর্মবিরতি ঘোষণা করে বেসরকারি হাসপাতাল থেকে রোজগার কিংবা উপার্জন করে থাকেন, তাহলে সেটা কি আম জনতার সাথে তিলোত্তমার সঙ্গে প্রতারণা করা নয়? এই প্রশ্ন তুলেই শেষ করছি। দেখা হবে সোমবার গ্রাউন্ড রিপোর্ট নিয়ে। নমস্কার।